আসসালামু আলাইকুম। আজকে আমরা যে কোনো চাকরি পরীক্ষায় বাংলার প্রস্তুতি কীভাবে নিতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এখানে হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের যে চাকরি পরীক্ষাগুলো হয় সেই চাকরি পরীক্ষায় বাংলা প্রস্তুতি আমরা কীভাবে নিতে পারি, সেই প্রাথমিকভাবে বাংলার প্রস্তুতি আমরা কীভাবে নিতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। 11 থেকে 20তম গ্রেডের যে চাকরি পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষা সাধারণত 20-এ যে চাকরি পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষায় সাধারণত 20 মার্ক অথবা এরও বেশি থাকতে পারে বা কম থাকতে পারে, কিংবা বাংলায় 20 মার্কের প্রশ্ন থাকে। এই 20 মার্কের প্রশ্ন বা এরও বেশি বা কম তো থাকে না, এর বেশি যে বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন রকমের প্রশ্ন প্যাটার্ন হয়, কোনোটা 80 হয়, কোনোটা 100টা প্রশ্ন হয়, সেই ক্ষেত্রে কমতে পারে বাড়তে পারে। 20 থেকে 30টা প্রশ্ন আসলে থাকে নর্মালি হচ্ছে। তো এখন এই অংশটুকুর প্রস্তুতি আমরা প্রাথমিকভাবে কীভাবে নিতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এখানে মনে রাখতে হবে এটা বিসিএস এর প্রস্তুতি সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু বিসিএস এর প্রস্তুতি শুধু এটা পড়লেই হবে না। আমি যেটা বলে দিচ্ছি সেটা বললে হবে না, একটু ডিটেলসে পড়তে হবে। কেউ যদি বিসিএস এর প্রস্তুতি কীভাবে নিতে হয় সেই বিষয়টা জানতে। এখন যেটা হচ্ছে আমরা বাংলার প্রস্তুতি কীভাবে নিতে পারি 11 থেকে 20তম গ্রেডের যে চাকরি পরীক্ষাগুলো হয় বা 10 থেকে 20তম গ্রেডের যে চাকরি পরীক্ষাগুলো সেই চাকরি পরীক্ষাগুলোর। তো প্রথমে আমাদের হচ্ছে যেটা করতে হবে, আমাদের বিগত সালের যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে। বিগত সালের যে প্রশ্ন আছে সেটা ব্যাখ্যা সহকারে আমাদের ভালো করে পড়ে ফেলতে হবে। এটা সাহিত্য হোক বা ব্যাকরণ হোক, ব্যাখ্যা সহকারে আমাদের পড়ে ফেললে আমাদের মোটামুটি প্রস্তুতির 50% কমপ্লিট হয়ে যাবে বিভিন্ন মন্ত্রণালয়ে যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোর। তো এখন যেটা হচ্ছে আমাদের এই বিগত সালের কোন কোন প্রশ্নগুলো পড়বো, আমরা সাধারণত যেটা করব, আমরা জব সলিউশন আমরা একটা নেব। জব সলিউশন থেকে আমরা ভালো করে বাংলার প্রশ্নগুলো ভালো করে ব্যাখ্যা সহকারে পড়ে ফেলবো। এক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা করতে হবে, বিসিএস এর যতগুলো বিসিএস হয়েছে সবগুলো বিসিএস এর প্রশ্ন এবং বিভিন্ন মন্ত্রণালয়ে যে বাংলা পরীক্ষা হয় সেই বাংলা পরীক্ষার প্রশ্নগুলো আমাদের ভালো করে পড়ে ফেলতে হবে। এক্ষেত্রে আমরা ব্যাংকের প্রস্তুতি যদি আমরা কেউ নিয়ে থাকি তাহলে ব্যাংকের জন্য আমরা কি করতে পারি, ব্যাংকের প্রিভিয়াস যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো ভালো করে ব্যাখ্যা সহকারে পড়ে ফেলতে পারি। কারণ কি দেখা গেছে যে বাংলায় প্রায় 30 থেকে 50% প্রশ্ন রিপিট হয়। আমি আবারও বলছি, আসলে রিপিট হয়, এটা সত্য। ভালো করে ব্যাখ্যা সহকারে পড়লে দেখবেন একটা প্রশ্ন পড়লে এটার লিঙ্ক আপে আরেকটা প্রশ্ন চলে আসে, সেই প্রশ্নটা হয়তো আপনার পরীক্ষায় কমন পড়ে যেতে পারে। সেজন্য বিগত সালের প্রশ্নগুলো পড়ে ফেলতে হবে। এছাড়া বিগত সালের প্রশ্নগুলো যে কারণে পড়তে হবে সেটা হচ্ছে আপনি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সম্বন্ধে জানতে পারবেন যে আসলে কোন টপিকসগুলো থেকে পরীক্ষায় বেশি আসতেছে। সুতরাং এই গেল হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো। এখন হচ্ছে আমরা যেটা দেখব বইয়ের তালিকা। আমরা আসলে মন্ত্রণালয় বিভিন্ন যে মন্ত্রণালয় হয় সেই মন্ত্রণালয় পরীক্ষাগুলো, সেই মন্ত্রণালয়গুলো পরীক্ষার জন্য বাংলা প্রস্তুতির জন্য আমরা কি বই পড়তে পারি। প্রথমে যেটা করতে হবে, নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা আছে, পুরাতন ব্যাকরণ বইটা, সাথে নতুন ব্যাকরণ বইটা হলে ভালো, কিন্তু পুরাতন যে ব্যাকরণ বইটা আছে সেই ব্যাকরণ বইটা ভালো করে পড়ে ফেলতে হবে। আপনার যদি ব্যাকরণ বইটা ভালো করে পড়ে ফেলেন, নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা সেটা, তাহলে আপনার ব্যাকরণ নিয়ে আর চিন্তা করতে হবে না, কারণ বিভিন্ন মন্ত্রণালয় পরীক্ষায় সেখান থেকে একদম হুবহু তুলে দেয়। এখন হচ্ছে এরপরে হচ্ছে আমাদের তাছাড়া আমাদের একটা বিষয়ভিত্তিক বই কিনতে হবে। সেই বইটা আমরা যারা বিসিএস পরীক্ষা দেবেন তাদের কাছে তো বিসিএস এর যেই বাংলা বইগুলো থাকে, গাইড বইগুলো থাকে, সেগুলি হলে হবে। আর যারা শুধুমাত্র মন্ত্রণালয় বিভিন্ন 11 থেকে 20তম গ্রেডের মন্ত্রণালয় পরীক্ষা দিচ্ছেন তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে MP3, অগ্রদূত, শিকড় বা সৌমিত্র শেখরের যে বই আছে সেই বইগুলো থেকে যে কোনো একটা বই কিনে নিতে পারেন। আপনারা অগ্রদূত কিনতে পারেন, MP3 কিনতে পারেন, শিকড় কিনতে পারেন। শিকড় বইটা শুধুমাত্র সাহিত্যের জন্য আছে, মানে সাহিত্য অংশটা যেটা সেটা অংশ থাকে। অগ্রদূত হচ্ছে দুটা মিলাই আছে এবং MP3ও দুটা মিলিয়ে আছে। আপনারা MP3 এবং অগ্রদূত কিনতে পারেন। এখনকার বিচারে MP3 এবং অগ্রদূতের মধ্যে অগ্রদূতটা একটু এগিয়ে আছে, কারণ তাদের লেখার মান খুবই ভালো মানের। MP3 যে খুব খারাপ মানের এমন না, কোনো বই খারাপ না, আসলে নিজের পড়ার উপর ডিপেন্ড করে। যে কোনো একটা বই কিনবেন, আর সাথে হচ্ছে নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা সেটা ভালো করে পড়বেন। এরপর হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমাদের 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষার জন্য ব্যাকরণের কোন অংশগুলো আমাদের ভালো করে পড়তে হবে। তা এখন যেটা হচ্ছে ব্যাকরণের জন্য হচ্ছে ব্যাকরণের অংশের মধ্যে হচ্ছে আমাদের ধ্বনি পরিবর্তন এবং বর্ণ। এখান থেকে যে কোনো পরীক্ষায় 1 বা 2 মার্কের প্রশ্ন থাকে। সুতরাং আমাদের কি করতে হবে, ধ্বনি পরিবর্তন এবং বর্ণ এটা ভালো করে পড়ে ফেলতে হবে। এরপর হচ্ছে শব্দ থেকে তো প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন থাকেই। শব্দটা ভালো করে আমাদের
শব্দটা ভালো করে পড়তে হবে। এক্ষেত্রে হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর যে বইটা আছে সেটা থেকে ভালো করে পড়তে হবে। এরপরে হচ্ছে আমাদের এই যে MP3 অগ্রদূত বা যে আমরা যেই বইটাই কিনি না কেন সেই বইটা থেকে শব্দের পাঠের যেটা আছে সেটা ভালো করে পড়তে হবে। অনেক শব্দ আছে, সবগুলো পড়তে হবে না। চেষ্টা করবেন প্রিভিয়াস প্রশ্নগুলো, শব্দগুলো কোথায় থেকে আসছে, কোনটা আরবি শব্দ, কোনটা ফার্সি শব্দ, কোনটা সংস্কৃত শব্দ, কোনটা তৎসম সংস্কৃত একই শব্দ, এই যে প্যাটার্নটা সেটা ফলো করে পড়ার জন্য চেষ্টা করবেন হচ্ছে প্রিভিয়াস প্রশ্নগুলো আগে ভালো করে পড়া, এবং তারপরে হচ্ছে আপনারা যে কোনো একটা বই থেকে অল্প অল্প করে পড়তে পারেন। একদিনে পড়ে শেষ করতে পারবেন না বা 2 দিনে পড়ে শেষ করা যাবে না, পড়লে দেখবেন মনে থাকবে না। এই জন্য বারবার রিপিট করে পড়তে হবে, কারণ শব্দ থেকে পরীক্ষায় 1 মার্ক থাকে। এরপর হচ্ছে আমাদের সন্ধি পড়তে হবে। সন্ধির জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা আছে সেই ব্যাকরণ বইটা ভালো করে পড়ে ফেলতে হবে, আর ব্যতিক্রম যেগুলো আছে সেগুলো ভালো করে পড়তে হবে। এরপর হচ্ছে বাক্য, এরপর হচ্ছে আমাদের সমাস। সমাস তো একদম পরীক্ষায় 1 বা 2 মার্কের সমাস থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে, সমাসটা ভালো করে পড়তে হবে। কারকটা থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষায় খুব বেশি মাত্রায় থাকে, কিন্তু বিশেষ যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে হয়তো তেমন পরীক্ষার প্রশ্ন থাকে না, কম থাকে, কিন্তু মন্ত্রণালয়ের পরীক্ষাগুলোর মধ্যে কারক থেকে প্রশ্ন আসে, সুতরাং কারকটা ভালো করে পড়তে হবে। সমাস, কারক খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে লিঙ্গ, এরপর হচ্ছে উপসর্গগুলো ভালো করে মুখস্থ করে রাখতে হবে। এরপর হচ্ছে ধাতু, প্রকৃতি, প্রত্যয়, এটা অনেকটা কঠিন অনেকের কাছে মনে হয়, সেই জন্য চেষ্টা করবেন সবগুলো পড়ার পরে আস্তে আস্তে নবম দশম শ্রেণীর যে বইটা আছে সেই বইটার ধাতু, প্রকৃতি, প্রত্যয়গুলো পড়ে ফেলতে, তাহলেই হবে। কারণ নবম দশম শ্রেণীর বই থেকে অনেক মন্ত্রণালয়ের যে পরীক্ষাগুলো সেগুলো কমন পড়ে। এরপর হচ্ছে পদ, এবার নত্ব, সত্যবিধান। এই হচ্ছে ব্যাকরণের অংশ থেকে ভালো করে এই অংশগুলো পড়লে আপনার মোটামুটি এখানে যে অংশটা আছে সেই অংশটা থেকে আপনি মোটামুটি 5 থেকে 7 মার্ক অনায়াসে পেয়ে যাবেন। মানে একদম কমন, মানে ভালো করে পড়লে দেখা যাবে যে এখান থেকে 5 থেকে 7 মার্ক ভালো একটা মার্ক আপনি পেয়ে যাবেন। কারণ মন্ত্রণালয়ের পরীক্ষাগুলোতে 5 থেকে 7 মার্ক বেশি বা 10 মার্কের বেশি ব্যাকরণের থেকে প্রশ্ন থাকে না, সেজন্য বলা আর কি 5 থেকে 7 মার্ক আপনি পেয়ে যাবেন। আর BCS এর ক্ষেত্রেও এখান থেকে ভালো প্রশ্নই, এখান থেকেই পরীক্ষায় বেশিরভাগ প্রশ্নগুলো আসে। এরপর হচ্ছে ব্যাকরণের অংশ থেকে মুখস্থ যে অংশটা ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের বানানগুলো কি করতে হবে, বিগত সালের যেই প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো ভালো করে পড়ে ফেলতে হবে। বিগত বানান থেকেই বাংলায় বানানগুলো কমন পড়ে, সুতরাং বিগত সালের যেই পরীক্ষায় মন্ত্রণালয় BCS এর যে বানানগুলো আসছে এবং ব্যাংকে যে বানানগুলো আসছে সেই বানানগুলো যেগুলো বারে আসে সেগুলো আগে ভালো করে পড়ে ফেলতে হবে, এবং যেগুলো কম আসে সেগুলো একটু আমাদের চোখ বুলিয়ে রাখতে হবে যাতে আসলে আমরা পারি। এরপর হচ্ছে পারিভাষিত শব্দটা ভালো করে পড়তে হবে। এরপর হচ্ছে সমার্থক শব্দ তো অবশ্যই ভালো করে পড়তে হবে। ইম্পর্টেন্ট দেখে সমার্থক শব্দগুলো ভালো করে পড়ে, যেমন হচ্ছে অগ্নি, মানে সাগর, এই টাইপের যে শব্দগুলো আছে, সমার্থক শব্দ আছে, সেগুলো ভালো করে পড়তে হবে। আর বিপরীত শব্দের ক্ষেত্রে হচ্ছে প্রিভিয়াস প্রশ্নগুলো ভালো করে পড়বেন, এবং যে কোনো একটা বই থেকে MP3 বা অগ্রদূত থেকে বিপরীত শব্দগুলো ভালো করে পড়ে নেবেন। এরপর হচ্ছে বাগধারা, প্রথমে হচ্ছে প্রিভিয়াস প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে, এরপর হচ্ছে যে কোনো একটা বই থেকে আস্তে আস্তে আপনাদের বাগধারাগুলো শেষ করবেন। এরপর হচ্ছে এক কথায় প্রকাশ, সেম একই কথা, বিগত সালের প্রশ্ন আগে ইম্পর্টেন্টগুলো আগে ভালো করে মুখস্থ করবেন, এরপরে গিয়ে হচ্ছে একটা বই থেকে ধারাবাহিকভাবে পড়ার চেষ্টা করবেন। এখান থেকে যে কোনো চাকরি পরীক্ষায় আপনি 5 মার্কের অবশ্যই পাবেন, এগুলো ভালো করে পড়লে আপনি 5 মার্ক বা 6 মার্ক পাবেন। কারণ যে কোনো চাকরি পরীক্ষায় বানান, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা এবং এক কথায় প্রকাশ থাকেই পরীক্ষায়। হয়তো এখান থেকে একটা না থাকতে পারে, কিন্তু এগুলো থেকেই পরীক্ষার মধ্যে মুখস্থ অংশ যে অংশটা থাকে বাংলা ব্যাকরণের, সেই অংশটা থেকে পরীক্ষায় প্রশ্ন অবশ্যই আসে। এরপরে যেটা হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের যে অংশটা আছে সেই সাহিত্য অংশটার মধ্যে আমাদের এখানে আমি কিছু সাহিত্যিকের নাম লিখে দিছি, যেগুলো আপনি একটু ভালো করে পড়লে হয়তো কমন পড়তে পারবেন। কিন্তু এখান থেকে এগুলো পড়লেই যে কমন পড়বে এরকম না, কিন্তু মন্ত্রণালয়ের যে পরীক্ষাগুলো হয় 11 থেকে 20তম গ্রেডের যে পরীক্ষাগুলো হয় সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখা গেছে যে শুধুমাত্র এই লেখকগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। অন্যান্য লেখক থেকেও আসে, কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন এই লেখকগুলো থেকে আসে। BCS এর ক্ষেত্রে দেখা যায় এই লেখকগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন বেশি আসে, কিন্তু অন্যান্য লেখকের থেকে প্রশ্ন আসতে পারে। সুতরাং সবার আগে প্রাথমিকভাবে আপনারা চেষ্টা করবেন এই লেখকগুলো পড়ে শেষ করে ফেলার জন্য এবং ভালো করে পড়ার জন্য। প্রথমে হচ্ছে আপনার চর্যাপদ পড়বেন, চর্যাপদ থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে। তারপর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, মঙ্গল কাব্য, পদাবলী, জীবনী সাহিত্য, এটা হচ্ছে আরাকান রাজসভার বাংলা সাহিত্য যে অংশটা আছে সেটা ভালো করে পড়তে হবে। এরপরে হচ্ছে আপনাকে একদম ফরজ 2টা কাজ হচ্ছে এই 2টা, এখান থেকে এই 2টা পড়তে হবে, কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর। আপনি যে কোনো চাকরি পরীক্ষা দেন না কেন এই 2জন থেকে প্রশ্ন থাকে না এমন কোনো প্রশ্নই হয় না।
মেন কথা যে বাংলাদেশে কোনো চাকরি পরীক্ষার প্রশ্ন হলে এই দুজন থেকে রবীন্দ্রনাথ অথবা কাজী নজরুল থেকে একটা না একটা প্রশ্ন থাকবেই। সুতরাং সবার আগে সাহিত্য শুরু করার ক্ষেত্রে সবার আগে কাজী নজরুল অথবা রবীন্দ্রনাথ এই দুজনকে ভালো করে পড়ে ফেলবেন। এরপর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, জসিমউদ্দিন থেকে পরীক্ষার প্রশ্ন থাকে। তারপর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শামসুর রহমান, মুনীর চৌধুরী, দীনবন্ধু মিত্র, মীর মোশাররফ হোসেন, কায়কোবাদ, হুমায়ুন আহমেদ, জীবনানন্দ দাশ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বেগম রোকেয়া এই পর্যন্ত এই লেখকগুলো ভালো করে পড়বেন। এছাড়া পরবর্তীতে আমি আরও কিছু লেখকের নাম হয়তো কোনো একটা ভিডিওতে মেনশন করে দিব, যেগুলো আপনারা পড়ে আরও বেশি প্রস্তুতি নিতে পারেন। এখন হচ্ছে পত্রপত্রিকার নামগুলো ভালো করে পড়তে হবে। কোন পত্রিকা কত সালে প্রকাশিত হয়েছে, সম্পাদককে এবং প্রকাশককে, সম্পাদক আর কি মেনলি হচ্ছে সম্পাদককে, সেই জিনিসটা ভালো করে পড়তে হবে। সব পত্রিকা পড়তে হবে না, ইম্পর্টেন্টগুলো এবং প্রিভিয়াস পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে। এরপর হচ্ছে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, নাটক, গান, এটা একদম ফরজ। ওই কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মতো এটা একটা ফরজ কাজ। আপনাদেরকে চাকরি পরীক্ষা দিতে হলে মেনলি হচ্ছে উপন্যাস এবং নাটক এবং গান, এগুলো মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনের ভিত্তিক, এগুলো ভালো করে পড়তেই হবে এবং জানতে হবে। এরপর হচ্ছে ছদ্মনাম এবং উক্তি, বিভিন্ন লেখক এবং কবিদের ছদ্মনাম এবং তাদের উক্তিগুলো ভালো করে পড়তে হবে। এক্ষেত্রে হচ্ছে কিছু ইম্পর্টেন্ট লেখকের এবং উক্তির নাম গাইড বইগুলোতে দেওয়া আছে, সেগুলো মুখস্থ করে নিতে পারেন, অথবা প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো ভালো করে পড়তে পারেন। এরপর হচ্ছে বিভিন্ন উক্তি অনেক আছে, কিন্তু সব উক্তি আসলে মন্ত্রণালয়ের যে পরীক্ষাগুলো সেগুলোতে আসে না। আসলে দেখা গেছে মেনলি প্রিভিয়াস পরীক্ষায় যে উক্তিগুলো আসছে সেই উক্তিগুলো ভালো করে পড়তে পারবেন। আপনারা যখন প্রিভিয়াস পরীক্ষার প্রশ্নগুলো পড়বেন তখন এটা কভার হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আপনার বাংলার প্রস্তুতিটা নিতে হবে। বাংলার প্রস্তুতিটা নেওয়ার ক্ষেত্রে আপনারা যদি এইখানে আমি যেভাবে বলছি সেভাবে যদি আপনি বাংলার প্রস্তুতিটা নেন, তাহলে আপনি চাকরি পরীক্ষার ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে অনেকটা আগিয়ে থাকবেন। আমি এরপরে যেটা হচ্ছে, আমি চেষ্টা করব বাংলার যে ইম্পর্টেন্ট টপিকসগুলো আছে এবং ইম্পর্টেন্ট লেখকগুলো আছে সেই লেখকগুলোর উপর ভিডিও দেওয়ার জন্য। আর কে সেই ভিডিওগুলো চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এর আগে আমি একটা ভিডিও দিয়েছি, সেটা হচ্ছে ইংলিশ প্রস্তুতি কিভাবে নেবেন, ইংলিশ প্রস্তুতি মানে যে কোনো মন্ত্রণালয়ের চাকরি পরীক্ষার ক্ষেত্রে ইংলিশে প্রস্তুতি কিভাবে নেবেন, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। সেটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এরকম ভিডিও আপনাদের কেমন লাগে, আর আপনার কোন ধরনের ভিডিও চান সেই বিষয়টাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমি চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড করার জন্য, যেহেতু মাঝখান দিয়ে আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি বিভিন্ন পার্সোনাল কারণে। এর পরবর্তীতে আমি চেষ্টা করব নিয়মিত হওয়ার জন্য, আর আমি চেষ্টা করতেছি যাতে আপনাদের এমন কিছু দেওয়ার যাতে আপনারা উপকৃত হন।